গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, তারই জেরে গঙ্গার দুপার হুগলি ও নৈহাটিতে চলছে নাকা চেকিং। দিল্লির লালকেল্লার সামনে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। সম্ভাব্য জঙ্গি নাশকতার আশঙ্কায় কেন্দ্রের নির্দেশে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে জারি হয়েছে হাই অ্যালার্ট। সেই সূত্রে হাওড়া, হুগলি ও কলকাতা সংলগ্ন এলাকায় জোরদার নজরদারি শুরু করেছে রাজ্য পুলিশ প্রশাসন। ব্যারাকপুর শিল্পাঞ্চল, নৈহাটি রেল স্টেশন সহ অন্যান্য বিভিন্ন স্টেশনে, প্ল্যাটফর্মে ও গাড়িতে চলছে নাকা চেকিং। আরটিওএফ, জিআরপি ছাড়াও আছে সিনিফার ডগ। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সোমবার গভীর রাত থেকেই শুরু হয় তল্লাশির অভিযান। দিল্লি রোড হয়ে ডানকুনি হয়ে কলকাতা ঢোকার রাস্তায় কড়া নজরদারি চালানো হয়। ডানকুনি থানা ও ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে নাকা চেকিং চলে রাতভর। প্রতিটি গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে চুঁচুড়া খাদিনা মোড়েও চলে জোর কদমে নাকা তল্লাশি। সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা, এসডিসিপি ট্রাফিক এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঈশানী পাল। তাদের নেতৃত্বে চলে গোটা এলাকার নিরাপত্তার তল্লাশি। পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মোড়, রেল লাইন সংলগ্ন এলাকা এবং যানবাহনে কড়া নজরদারি চালানো হয়েছে। এছাড়াও চন্দননগর, ডানকুনি, চুঁচুড়া ও ব্যান্ডেল সহ একাধিক রেল স্টেশনেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। রেল পুলিশের পক্ষ থেকে ট্রেন ও প্ল্যাটফর্মে তল্লাশি চালানো হয়, লাগেজ চেকিংও বাড়ানো হয়েছে। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকার ও হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত, অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতা, 24 পরগনা, হুগলিতে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো সিনার্জি। উন্নত প্রযুক্তি দ্রুত বিকাশের লক্ষ্যে হুগলি, কলকাতা ও দক্ষিণ 24 পরগনার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হলো। চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সভায় ব্যবসায়ীদের সঠিক দিশা দেখাতেই এই ধরনের সভা। সহজে কাজের নিষ্পত্তিতে সমস্ত দপ্তরের আধিকারিকদের যুক্ত করে ব্যবসায়ীদের কাজের সহযোগিতা করে উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে প্রশাসন এগিয়ে এসেছে। এদিনের প্রদীপ জ্বালিয়ে এই সভার উদ্বোধন করেন অতিথিরা। উপস্থিত ছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মন্ত্রী বেচারাম মান্না, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক খুরশিদ আলী কাদের সহ বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা। এরপর বিশিষ্ট অতিথিবৃন্দরা জানান, কয়েকবার হুগলিতে সিনার্জি হয়েছে। 13-14 সাল থেকে সিনার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণায় এই সিনার্জি প্রতি বছর আমাদের দপ্তর থেকে করা হয় এবং সেখানে সরাসরি শিল্পপতিদের কি অসুবিধা সুবিধা এবং যারা করেছেন তাদের কোথাও আটকে যাচ্ছে কিনা সেগুলো এখান থেকে, অনুষ্ঠান থেকে আমরা সরাসরি সমাধান করে দিই, যাতে বাংলা যে লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য বাংলাকে এগিয়ে যাওয়া এবং বাংলার যে লক্ষ্য যে ক্ষুদ্র কুটির শিল্পে বাংলাকে এগিয়ে যেতে হবে এবং গ্রামীণ বাংলার অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতি যাতে মজবুত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই এখানে এবছর শুধু হুগলি নয়, আমরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা 3টে জেলাকে একসঙ্গে করতে বাধ্য হয়েছি, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী 18 ডিসেম্বর বিজনেস কনক্লেভ ঘোষণা করেছেন। সেটা আপনারা জানেন, 2 দিন ধরে কলকাতায় প্রতি বছর বিজনেস কনক্লেভ হয়। তার আগে আমাদের যেহেতু এই সিনার্জিগুলো শেষ করতে হবে, তাই জন্যে এবছর আমরা 2-3টে জেলাকে একসঙ্গে নিতে বাধ্য হয়েছি এবং 1 মাসের মধ্যে এই সারা বাংলার প্রতিটি জেলা যেন শিল্প উদ্যোগের সঙ্গে আমরা মিলিত হতে পারি তার ব্যবস্থা করা যায়। 24 পরগনা, হুগলিতে ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো সিনার্জি। উন্নত প্রযুক্তি দ্রুত বিকাশের লক্ষ্যে হুগলি, কলকাতা ও দক্ষিণ 24 পরগনার ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হলো।
এবং সিনার্জির পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পের উদ্যোক্তাদের আরও উৎসাহ যোগাতে ও তাদের নানা পরিষেবা প্রদানের জন্য 10 নভেম্বর থেকে আমরা শিল্পের সমাধান এমএসএমই ক্যাম্প সেটাও কিন্তু গতকাল থেকে চালু হয়ে গেছে, চলবে 28 নভেম্বর 2025 পর্যন্ত। রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে শিল্পের প্রসার ঘটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পোদ্যোগী তাঁতি ও হস্তশিল্প কারিগরদের কাছে পৌঁছবে রাজ্য। কারিগর তাঁতিদের নাম নথিভুক্ত করা হবে সরাসরি। আছে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস আছে, খুবই ডাইনামিক প্রসেস আছে। প্লাস এর আগে বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম প্রোগ্রাম করা হয়েছে। যে মূল লক্ষ্য আছে আমাদের যে এমএসএমই সেক্টর আছে তার এক্সটেনশন, প্লাস এখানে যে যে ইস্যুস হয় তার ইমিডিয়েট সমাধান, সেটাই আমাদের বেসিক্যালি অবজেক্টিভ। এমএসএমই দপ্তরতে আছে প্রতি সময় আমাদের যে এন্টারপ্রেনার্স আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টস আছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। প্লাস যে যে ইস্যুস আছে ইন এ টাইম বাউন্ড ম্যানার উই আর হিয়ার টু সর্ট আউট দোজ ইস্যুস। এখানে আমাদের যে গাইডিং ফ্যাক্টর আছে। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দলীয় নির্দেশে বাঁশবেড়িয়ার পৌরসভার তৃণমূল সমর্থিত পৌরপ্রধান আদিত্য নিয়োগী পদত্যাগ করলেন। পারফরম্যান্স খারাপ দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের। কয়েকদিন অনড় ছিলেন হুগলির দুই চেয়ারম্যান। দলের নির্দেশ মানা উচিত বলেছিলেন জেলা সভাপতি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন, গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে। অবশেষে জল্পনার অবসান। বাঁশবেড়িয়ার পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী আজ সকালে পদত্যাগ পত্র জমা দিলেন। সূত্রের খবর, তিনি নিজের ইস্তফাপত্র আজ সকালেই হুগলি সদর মহকুমা শাসক অয়ন নাথের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন। গত কয়েক সপ্তাহ ধরেই তার ইস্তফা নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছিল। অবশেষে সমস্ত জল্পনার অবসাদ ঘটিয়ে নিজে থেকেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। পৌরসভার ভবিষ্যৎ প্রশাসনিক দায়িত্ব কে নেবেন তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে দলের অন্দর মহলে। গত শনিবার আমরা জানেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির মগরা থানা এলাকায় মিটিং ছিল। তারপর আমি কলকাতা যাওয়ার পথে, কলকাতা ফেরার পথে আমি যখন 5টা বাজে প্রায়, তখন আমি হোয়াটসঅ্যাপ করে দেখলাম আমাকে একটা 7 দিনের মধ্যে ইস্তফা দিতে দিয়েছে। যেহেতু শনিবার ছিল, সন্দেহ হয়ে গেছিলো, রোববার ছুটি ছিল, গতকাল সোমবার ছিল, কিছু কাগজপত্র বাড়িতে গোছানোর ব্যাপার ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছে, আজকে টাইপ করে লিখে জমা করলো। দলের নির্দেশে আমার কাছে শিরোধার্য। মানে নির্দেশটা কি নির্দেশ ছিল? যে শুধু ইস্তফা দিতে হবে আর কিছু? শুধু ইস্তফা, কোনো রিজন কিছু নেই, কোনো কারণ নেই? সেটা তো সংবাদ মাধ্যমে পড়ছি এবং যা জানছি যে পারফরমেন্স নির্বাচনের রেজাল্ট খারাপ হওয়ার জন্য। আমার তো 22টা ওয়ার্ড, নির্বাচনের রেজাল্ট সত্যি খারাপ হয়েছে, অস্বীকার করলাম। তবে 2019-এর চেয়েও খারাপ হয়েছিল। লোকসভায় একরকম ভোট হয়, বিধানসভায় একরকম ভোট হয়, পৌরসভায় একরকম ভোট হয়। এটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে আমরা সবাই মিলে কাজ করবো, সেখানে ব্যর্থ। কিন্তু আপনি তো 2.5 বছর ধরে পুরসভাটাকে যেভাবে পরিচালনা করেছেন, পুরসভার জন্য অনেক টাকা পয়সা যেগুলো লাগে সেগুলো এনেছেন, আনার ব্যবস্থা করেছেন। পুরসভার যে পুরো পরিষেবা, সেই ব্যাপারে তো আপনি যথেষ্ট কাজ করেছেন। দেখুন, পরিষেবা মানুষ বলবে। আর আমি প্রায় 17টা প্রজেক্ট রেডি অবস্থায় আছে। আপনারা দেখেছেন পৌরসভায় 155 বছর হলো। পৌরসভার গেটটাও দেখবেন প্রায় 50 বছর, 55 বছর, 100 বছরে যখন হয়েছিল তখন রিপেয়ার হয়েছিল। আমূল পরিবর্তন করেছি মিটিং হল, পৌরসভার গেট। পৌরসভায় 2টো মা ক্যান্টিন চলে, যেটা ইউনিসেফ যে কোনো মুহূর্তে আমাদের স্বীকৃতি দেবে। 2বার তারা এনকোয়ারি করে গেছে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি মনে হয় না যে খুব একটা খারাপ জায়গায় ছিলাম। সেটা দল বলবে, মানুষ বলবে। 7টা পাম্প নতুন, 6টা পাম্প রিপেয়ার করা পুরোপুরি। এইভাবে পানীয় জল, রাস্তা, ড্রেন, আলো, গ্রিন সিটি থেকে আলো। এমন একটা গলি নেই যেখানে টিউবলাইট খুলে দিয়েছি, সব আধুনিক যে লাইট আছে সেই লাইট দেওয়া আছে সমস্ত জায়গায়। এমন কোনো গলি নেই যেখানে আলো নেই, এমন কোনো গলি নেই যেখানে জল নেই, এমন কোনো গলি নেই যেখানে রাস্তা নেই। আপনি তারপরে মানুষ নির্বাচনে আমাদের সমর্থন করেনি, এটা আমরা ব্যর্থতা। এই জায়গায় আমার কিছু বলার নেই।
আপনি দাদা দীর্ঘদিন ধরে পুরো প্রশাসনের সঙ্গে কাউন্সিলর প্রশাসক হিসেবে কাজ করেছেন। 90 সাল থেকে কাউন্সিলর। এর মধ্যে আমার স্ত্রীও মধ্যেখানে যখন ওয়ার্ড ডিলিমিটেশন হয়, সংরক্ষণ হয়, তখন মহিলা হয়েছিল, আমার স্ত্রীও হয়েছিল। তো এর মধ্যে কাজ করে গেছি, আগামী দিনেও করবো। দল যেমন নির্দেশ দেবে সেভাবে কাজ করব। কিন্তু যেভাবে আমার কোনো খারাপ নেই, উত্থান পতন থাকে, দল মূল্যায়ন করবে। আগামী দিনে যাতে আরও ভালো রেজাল্ট হয় তাই তো পরিবর্তন করেছে। আর দল যেভাবে আমাকে লাগাবে, কাজে লাগাবে, আমি সেভাবে কাজ। যাকে চেয়ারম্যান করা হবে তাকে কি স্বাগত জানাতে যাবেন? নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো, নিশ্চয়ই আপনাদের মাধ্যমে স্বাগত জানাবো। যদি সহযোগিতা চান দুহাত তুলে করবো, সেই মতো আমি মহাপ্রশাসককে বলে গেলাম। এবং আমার যে রিপোর্ট কার্ড 4 বছরের, সেটাও আমি ওদেরকে দিই। দাদা আপনার যে হেরেছিল, আমরা 22টা ওয়ার্ডের মধ্যে 19টা ওয়ার্ডে জিতেছিলাম। 3টে ওয়ার্ডে আমরা জিতেছিলাম, 22টাতে হেরেছিলাম। তো সব শেষই আমরা হেরেছিলাম। 3টে কোনটা বাজে জিতেছিলেন স্যার? আমরা ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 11 এবং ওয়ার্ড নম্বর 19, এই 3টে ওয়ার্ডে জিতছি। তাহলে পুরো কপটা আপনারই পড়লো নাকি লোকসভা? দেখুন, সেটা দল তো আমাকে বসেছি, দল তার মূল্যায়ন করেছে, সেটা আমি কি বলবো। হাইকোর্টে মামলা আছে, হাইকোর্টে মামলা চলবে, সেটা আমি মনিটরিং নিশ্চয়ই করবো। হাইকোর্টে মামলাটা তখন করার আগে আমার ফিনান্স অফিসার ইন সার্ভিস এবং এক্সিকিউটিভ অফিসার ইন সার্ভিস, তিনি একটা রিপোর্ট জমা দিয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতে এফআইআর হয়েছে। এফআইআরটা বোর্ডের চেয়ারম্যান করেন, এটা নিয়ম। ফিনান্স অফিসার আর এক্সিকিউটিভ অফিসার যারা ইন সার্ভিস ছিলেন, তাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা মামলাটা করেছি। যখন এসআইআর এর কাজ করবো, কোর্ট চলছে, আপনারা দেখেছেন প্রথম দিন থেকে আমি খুব সুন্দরভাবে করছি। সমস্ত কাজ আমার পলিটিক্যাল কাজ কাটতে থাকে। কিন্তু মানুষকে তো জবাব দিতে হতে পারে আপনাদের, যে চেয়ারম্যান বদল হলো 5 বছর চালাতে পারলো না। দল তো ভালো বলছে, দলের যারা আছে তারা নিশ্চয়ই ইয়ে করবে। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক, এই বিষয়ে আমার হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. হুগলির গুড়াপে 15 বছরের পুরনো খুনের মামলায় 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ঘোষণা করল হুগলি জেলা আদালত। 15 বছর আগে গুড়াপে তৃণমূল কর্মী খুন, 8 সিপিআইএম কর্মীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। গত 6 নভেম্বর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত। হুগলির গুড়াপে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম খুন হন গত 18 মার্চ 2010 সালে। আজ চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত 8 সিপিআইএম কর্মীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের
সাজা শোনালেন। সাজাপ্রাপ্ত সিপিআইএম কর্মীরা হন তৎকালীন গুড়বাড়ি 1 নম্বর পঞ্চায়েত প্রধান লালু হাঁসদা, রবি বাক্সে, ক্ষুদিরাম বাক্সে, সিদ্ধেশ্বর মালিক, সনাতন মালিক, গণেশ মালিক, লক্ষ্মীনারায়ণ সোরেল, নারু টুডু। ঘটনায় অমর রুইদাস ও নেপাল মালিক নামে আরও 2 জন বামকর্মী অভিযুক্ত ছিলেন, যারা বিচার প্রক্রিয়ায় চলাকালীন মারা যান। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে 2010 সালে 18 মার্চ গুড়াপে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রম। সেদিন মৃত ক্ষুদিরামের ছেলে সুনীল হেমব্রমের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। মাঠে কাজ করে বন্ধুর তপন রুইদাসের মেয়ের দেখাশোনার জন্য তার বাড়ি গিয়েছিলেন ক্ষুদিরাম। তারপর আর বাড়ি ফেরেননি। পরদিন 19 তারিখ ডিবিসির ক্যানেল থেকে বস্তাবন্দি রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ক্ষুদিরামের। রাজনৈতিক কারণে তৃণমূল কর্মী ক্ষুদিরাম হেমব্রমকে কুপিয়ে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ঘটনায় তোলপাড় হয়। 19 মার্চ রাতে গুড়াপ থানায় অভিযোগ দায়ের করেন তপন রুইদাস। গুড়াপ থানার পুলিশ তদন্তে নেমে 10 জন সিপিআইএম কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট, অস্ত্র হাতে অপরাধ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চুঁচুড়া আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 27 জুন 2017 সালে চার্জ গঠন হয়। বিচার প্রক্রিয়া শুরু হয়। 12 জন সাক্ষী দেন এই মামলায়। ঘটনায় 4 জন প্রত্যক্ষদর্শী ছিলেন। বিচার পর্ব চলা সময় 2 অভিযুক্তের মৃত্যু হয়। 8 জন জামিনে ছাড়া পেয়েছিলেন। গত 6 নভেম্বর তাদের দোষী সাব্যস্ত করেন চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা। আজ সাজা ঘোষণা হয়। রায় ঘোষণার আগে 2 পক্ষের আইনজীবীর কাছে থেকে তাদের মতামত জানতে চায় আদালত। গত 7 নভেম্বর সাজা ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে যায়। আদালত 8 জন অভিযুক্তদের পৃথক সেলে রাখার নির্দেশ দেয়। আজ হয় চূড়ান্ত রায়দান। ক্ষুদিরামের স্ত্রী মালতী হেমব্রম কি বলছেন শুনবো। আমি তো কি বলবো, আমি তো বলছি তো ফাঁসি হলে তো আমার আরো ভালো, কেন ওরা সামনে আমার স্বামী তো যাবজ্জীবন তো চলেই গেল। আমি ছেলে মেয়েগুলোকে কত কষ্ট মানুষ করেছি, রায়কে মেনে নেবো, কি করবো? আমার তখন ছেলে কত বয়স, তখন 18 বছর বয়স হয়নি, মেয়ের বছর 2 বছর বিয়ে হয়েছে। ছেলেটাকে আমি আগলে আগলে নিয়ে ওদের চলে আমি আগলে আগলে নিয়ে ঘুরেছি। আমি খালি ওদের ভাই যদি আমার স্বামীকে ওদের ছেলেকেও যদি মেরে দেয়, সে যদি আমি দিয়ে সাথে করে ছেলেকে আগলে যেহেতু দিদি সব জানে। আমার ছেলে তখন পরীক্ষা হচ্ছে, আমার 5 কিলো নিয়ে যেয়ে পরীক্ষা দেওয়া করিয়েছে। এই ছেলে আমার সব কিছু। আমি ছেলের জন্য আমার মেয়ে তখন 18 বছর মেয়েটার বিয়ে দিয়েছিলাম, যাই করে গরিব ঘরে জানেন তো সব। ও ধনিয়াকালীর বিধায়ক অসীমা পাত্র এ বিষয়ে কি জানাচ্ছেন শুনে নেব। যে যারা এই অন্যায় কাজ করেছিল, খুন করেছিল, মানে খুন মানে জঘন্যতম খুন, নৃশংস খুন। যে খুনটা আমরা 34 বছরে সিপিএম এর বিভিন্ন জায়গায় অনেক কর্মী খুন হয়েছিল, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, কংগ্রেস কর্মী সব খুন হয়েছে, কিন্তু এই খুনটা হচ্ছে একদম মানে নৃশংস খুন যাকে বলে। কারণ ক্ষুদিরাম হেমব্রম 2010 18 মার্চ তার বন্ধু স্বপন তপন তাদের বাড়িতে, তারাও আজকে এখানে আছে, তাদের বাড়িতে গল্প করতো, আড্ডা দিত এবং তাদের বাড়িতে 2টো তার স্বপন তপনের বউ ছিল এবং তাদের তখন 3-4টে কচিকাচা বাচ্চা ছিল আর কি। এবং তাদের বৃদ্ধ মা, সেই বৃদ্ধ মা থাকার শত ঘরের বাড়িতে ঢুকে মানে তাদের হাত পা কেটে নৃশংসভাবে বস্তাবন্দি করে বিজলির জলা আছে, সেই জলা 4-5 কিলোমিটার, তারপরে একটা খাল আছে, টানতে টানতে নিয়ে গিয়ে সেই খালে ফেলে। যে নৃশংস খুন,
যে হাত পা কাটা, যে রক্ত পড়েছিল সেই রক্ত আজকে এখানে দু ভাই আছে, ভাইয়ের বউ আছে, মানে তার বন্ধুর বন্ধু এবং দু ভাই, সেই দুটো ভাইকে দিয়ে যেখানে রক্ত পড়েছিল সেই রক্ত কোদাল দিয়ে চাঁচিয়েছিল, মাটির বাড়ি কোদাল দিয়ে চাঁচিয়েছিল এবং দু বউকে দিয়ে সেই নাতা দিয়েছিল যাতে প্রমাণ লোপাট হয়ে যায়, সেই জন্য নাতা দিয়েছিল। এবং তাদেরকে খুন করব, মানে এরপর কেউ যদি মুখ খোলে তারপর তাদের কেউ রেহাই পাবে না। তারপরে তাদেরকে সেই রাতারাতি মানে অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল। এরা তো থাকতে পারেনি, এদের চোখের সামনে হয়েছে। ফোনের মাধ্যম দিয়ে যখন আমরা জানতে পারি তারা কোথায় আছে, তারপরে তাদেরকে নিয়ে আসার পর তারা টোটাল ঘটনাটা বলে এবং তারপর আমরা সমস্ত যারা সাক্ষী, মানে ওই বাড়ির সমস্ত যারা মেম্বার, সেই মেম্বারদের আমরা গোপীনাথপুর 1 নম্বর অঞ্চলে কোটালপুরে তাদের আমরা আশ্রয় দিয়েছিলাম। গোপীনাথপুর 1 নম্বর অঞ্চলে কোটালপুরে গ্রামে আমরা সাক্ষী দিয়েছিলাম। এখানে রামুদা, সাকুদা সবাই আছে, তাদের অবস্থায় আমরা সেখানে রেখে দিয়েছিলাম এবং রেখে দিয়ে 2010 হয়েছে, 11 যখন আমরা জিতলাম তারপর আমরা তাদেরকে সেই জায়গা থেকে আমরা তাদের বাড়িতে আমরা ফেরত নিয়ে আসি। তারা 1-1.5 বছর ওই কোটালপুরে ছিল, সেখানে ওদের বাড়ির একটা মেয়েরও ওখান থেকেই বিয়ে হয়েছিল। এবং এই ঘটনা আজকে আমরা খুব খুশি, তার কারণ হচ্ছে যে ধনেখালিতে সিপিএমের আমলে অনেক খুন হয়েছে, সেই খুনের আমরা কারোর পানিশ আদালত দিতে পারেনি। তার কারণ হচ্ছে যে সাহেব আলীর নাম শুনেছেন, ঘড়ি মিস্ত্রির নাম শুনেছেন, সব। তার কারণ হচ্ছে যে আরও আছে এরকম, আরও খুন হয়েছে যারা আছে, আমরা কারোর শাস্তি দিতে পারিনি। তার কারণ হচ্ছে সিপিএমের আমলে বিচারের বাণী নীরবে কেঁদেছিল। তার কারণ যারা সাক্ষী তাদেরকে ভয় দেখিয়ে তাদের সাক্ষীকে মানে দিতে দিত না, তুলে নিত, মিথ্যা বলাতো, তার ফলে আমরা পানিশ দিতে পারিনি। কিন্তু আজকে মামাটি মানুষের সরকার বাংলায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবার পর বাংলায় সেই শান্তিটা ফিরে এসছে। তাই আমরা আজকে ক্ষুদিরাম হেমব্রমের যারা দোষী তারা তাদের যাবজ্জীবন 10 জন ছিল, 10 জনের মধ্যে দুজন মারা গেছে, 8 জনই তাদের যাবজ্জীবন হয়েছে। আমরা আদালতের কাছে কৃতজ্ঞতা জানাই যারা এই পানিশটা করেছে। অন্যদিকে আদালত থেকে বেরোনোর সময় দোষীরা জানিয়েছেন তারা সিপিএম করেন বলে তাদের ফাঁসানো হয়েছে। সিপিএম পার্টি করতেন বলে ফাঁসিয়ে দিয়েছে, কোনো অন্যায় করেননি, করেননি। হুগলি থেকে পানুপাল, চন্দ্রনাথ দত্ত, হুগলি আপডেট। পুনর্বাসন না দিয়ে রেলধারের বাসিন্দাদের উচ্ছেদ করা চলবে না, সাংবাদিক সম্মেলন করে জানালেন চুঁচুড়ার বিধায়ক অসীম মজুমদার। দলে দলে মানুষ এসছে এবং সেই মানুষগুলো কখনো জওহরলাল নেহরু, কখনো লাল বাহাদুর শাস্ত্রী, কখনো ইন্দিরা গান্ধী, কখনো রাজীব গান্ধী, কখনো ভিপি সিং, কখনো আমাদের বিজেপির অটল বিহারী বাজপেয়ী, এরা সকলে সেই মানুষগুলোকে ভারতবর্ষের মানুষ বলে গ্রহণ করেছে। তাদের খাদ্য বস্ত্র জোগাড়ও করেছেন এবং এই মানুষগুলোর মধ্যে থেকে বহু মানুষ সরকারি চাকরিও পেয়েছেন,
শিক্ষকতাও করেছেন বা অন্য অন্য ডিপার্টমেন্টে কাজ করে রিটায়ারও করেছেন, কিন্তু কোনো গভর্নমেন্ট এদের গায়ে হাত দেয়নি। এরা হয়তো কোথাও রেল পারে, কোথাও একটা খাস জমিতে এরা বসবাস করেছে এবং এদের আধার কার্ড, ভোটার কার্ড সবই গভর্নমেন্ট দিয়েছে, রেশন কার্ড। এদের নাগরিকত্বের অধিকার সরকার দিয়েছে। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হবার পর রেলের এই ধরনের জায়গাগুলো ব্যবসা করার জন্যে এবং এই আদানি আম্বানি এই গ্রুপকে দেওয়ার জন্যে রেল লাইনের ধার ফাঁকা করছেন। আমার ব্যান্ডেল স্টেশনে জোর করে হকার উচ্ছেদ হয়েছে। হুগলি স্টেশন, হুগলি ঘাট স্টেশন, চুচড়ো স্টেশন, এই স্টেশনের ধারগুলোয় মানুষ কত কষ্ট করে রয়েছে, সেখানে এখন আরপিএফ দিয়ে বুলডোজার চালাচ্ছে। 1 তারিখে নোটিশ মারছে যে 14 তারিখে ফাঁকা করে দিতে হবে। এ তো তুগলকি শাসন। এটা একটা হঠকারী সিদ্ধান্ত। ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ছে, অনেকের মাধ্যমিক পরীক্ষা আছে, অনেকে 8, 9-এ পড়ে। সেই সময় লাইট কেটে দাও, বাড়ি ভেঙে দাও, রাত্রে দুপুরে আরপিএফ যখন তখন ঢুকছে। আরপিএফ 40 জন নামে একজনও মুসলমান যদি থাকে আমি রাজনীতি ছেড়ে দেব, আর শুভেন্দু আর সুকান্ত বলুক ওরা রাজনীতি ছেড়ে দেবে, সবটাই হিন্দু। এবং যত অত্যাচার হচ্ছে বিজেপি, তার মেজরিটি হিন্দু। আসামেও যা, আসামেও অত্যাচারিত হচ্ছে মেজরিটি হিন্দু। আর হিন্দু হিন্দু করে নাটক করছে, এটা ওদের নাটক। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।